আজকে আমরা খুব মজার একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি, সেটি হচ্ছে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স। আমরা এই বিষয়টিকে খুব সহজে গল্পে গল্পে ধীরে ধীরে শিখবো। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব একেবারে বেসিক কয়েকটি বিষয়। পরিসংখ্যান কি, পরিসংখ্যান কোথায় ব্যবহার হয়, এরকম ছোট্ট ছোট্ট কয়েকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং সামনের ক্লাসে ধীরে ধীরে আমরা অন্য বিষয়গুলো আলোচনায় নিয়ে আসবো। তো ওকে, চলো শুরু করা যাক। এখানে আমরা একটা চিত্রে দেখতে পাচ্ছি যে একটি পাতিল থেকে অল্প কটা ভাত হাতে নিয়ে টিপে দেখা হচ্ছে যে সেদ্ধ হয়েছে কি না, যেখান থেকে অনুমান করা হবে যে পাত্রের সমস্ত ভাত সেদ্ধ হয়েছে কিনা। তার মানে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা দেখছি যে পাতিলের সমগ্র ভাত একটি একটি করে কিন্তু টিপে দেখা হচ্ছে না। এই পাত্রের ভাতগুলোর ভিতর থেকে অল্প কটা ভাত টিপে দেখেই অনুমান করে বলা হচ্ছে যে পাত্রের সবগুলো ভাতের অবস্থা এই আমার হাতের ভাতের মতোই। এই যে এখানে আমরা ব্যবহার করছি যে পদ্ধতি, সেটাই হলো কিন্তু পরিসংখ্যান। ওকে, আমরা আরেকটি চিত্র দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন রোগীর শরীর থেকে সিরিঞ্জে করে অল্প কিছু রক্ত নেওয়া হচ্ছে, হয়তো কিছু টেস্ট করা হবে, যেখান থেকে এই যে অল্প একটু রক্তের উপর ভিত্তি করে বলা হবে তার শরীরের সমস্ত রক্তের বা শরীরের অন্যান্য যে পরীক্ষাটা করার জন্য রক্তটা নেওয়া হয়েছে তার অবস্থা কেমন। আচ্ছা, তাহলে আমরা কি দেখছি যে রক্ত পরীক্ষা করা মানে কিন্তু এই নয় যে তার শরীর থেকে সমস্ত রক্ত বের করে পরীক্ষা করে বলতে হবে যে কি অবস্থা। আসলে সেটা করা হয় না, বরং কি করা হয়, সেখান থেকে অল্প একটু রক্ত নিয়ে এই যে অল্প একটু রক্ত পরীক্ষা করে তার উপর ভিত্তি করে বলা হয় শরীরের সমস্ত রক্তের কি অবস্থা, বা যে পরীক্ষা যে উদ্দেশ্যে এই রক্তটা নেওয়া হয়েছে আমরা সমস্ত শরীর সম্পর্কে কিন্তু এই একটু রক্তের উপর ভিত্তি করেই কিন্তু আমরা ব্যাখ্যা করে থাকি। এখানে যে পদ্ধতিটা ব্যবহার করা হচ্ছে সেটাও কিন্তু পরিসংখ্যান। এই যে আমরা এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রগুলোর সাথে আমরা সবাই কিন্তু পরিচিত। এই যে ক্রিকেটে আমরা রান পার ওভার চার্ট দেখছি, বা এখানে বাম দিকে একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রগুলো সম্পর্কে আমরা পরে ব্যাখ্যা দেব, কিন্তু এই চিত্রগুলো সম্পর্কে কিন্তু আমরা সবাই পরিচিত। তারপরে আমরা এই যে এখানে একটা পাই চার্ট দেখতে পাচ্ছি, এইরকম চিত্র কিন্তু আমরা অনেকেই দেখে অভ্যস্ত। তারপরে এই শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত: গড় আয়ু, শিক্ষার হার, পাশের হার, গড় উচ্চতা। এই যে শব্দগুলো, এই শব্দগুলোর সাথেও কিন্তু আমরা পরিচিত। আসলে এগুলোই কিন্তু পরিসংখ্যান। তাহলে সহজ কথায় আমরা দেখি যে আসলে পরিসংখ্যান জিনিসটা কি। পরিসংখ্যান হলো এমন একটি শাখা যা তথ্য সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। তাহলে এই যে এখানে আমরা একটা কথা লিখছি কি তথ্য সংগ্রহ, এই তথ্য কি এটা নিয়ে আমরা কথা বলবো। সেই তথ্যকে আমরা উপস্থাপন করব কিভাবে, বিশ্লেষণ করব কিভাবে, সিদ্ধান্ত গ্রহণে এটা কিভাবেই বা সহযোগিতা করে, সেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনায় যাব। তাহলে পরিসংখ্যান হচ্ছে এমন একটা শাখা যা তথ্য সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। এটা আসলে কার হাত ধরে এটা এসছে আমরা এত বিগত ইতিহাসে আমরা যাব না। ইতিহাস নিয়ে আমাদের অত কনসার্ন না, আমরা ইতিহাস নিয়ে এত আলোচনা করতে চাই না। এখানে আমরা পরিসংখ্যান বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। তবে এটুকু বলতে চাই যে এই যে আধুনিক পরিসংখ্যান আমরা দেখি, এটা শুরু হয়েছিল কিন্তু ইংরেজ গণিতবিদ স্যার রোনাল্ড ফিশার এবং কার্ল পিয়ারসন, এই দুজনের হাত ধরেই কিন্তু আধুনিক পরিসংখ্যানের যাত্রা শুরু করে, বা আধুনিক পরিসংখ্যানের কিন্তু এই দুজনই ভিত্তি গড়েন। এখন প্রশ্ন হলো, এই পরিসংখ্যান আমরা কেন শিখবো? পরিসংখ্যানের ব্যবহার কোথায়? পরিসংখ্যান কি কাজে ব্যবহার হয়? এখন পরিসংখ্যানের ব্যবহার কোথায় হয় এটা আমরা জাস্ট এখানে কয়েকটি ক্ষেত্র লিখেছি। তার মানে এই কয়টি ক্ষেত্রে যে ব্যবহার হয় তা নয়। পরিসংখ্যান কোথায় ব্যবহার হয় এটা বলার আগে আমাদের আসলে দেখা উচিত পরিসংখ্যান কোথায় ব্যবহার হয় না। কারণ কোথায় ব্যবহার হয় এটা দেখতে গেলে এমন কোনো জায়গা নাই যেখানে আসলে পরিসংখ্যানের ব্যবহার হয় না। এই জন্য আমি বলছি এটাই দেখা ভালো হবে যে কোথায় পরিসংখ্যান ব্যবহার হয় না। এখানে আমরা জাস্ট ছোট্ট একটা লিস্ট দিয়েছি যে পরিসংখ্যান কোথায় ব্যবহার হয়। আমরা বলেছি শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, ব্যবসা, অর্থনীতি, সরকার, জনশুমারি, খেলাধুলা, সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তি, এগুলো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু পরিসংখ্যান ব্যবহার হয়। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পরিসংখ্যান ব্যবহার হয়, এটা দেখতে হলে তো পরিসংখ্যান কি, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো যদি আমরা জানি তাহলে না আমরা বুঝতে পারবো যে আসলে পরিসংখ্যান, হ্যাঁ এই জায়গাতে তো পরিসংখ্যান ব্যবহার হচ্ছে, এই যে আমি কাজটা করছি এটা তো আসলে পরিসংখ্যান। তাহলে পরিসংখ্যান জানলেই আমরা বুঝতে পারবো যে আসলে পরিসংখ্যান কোথায় 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 ব্যবহার হচ্ছে। পরিসংখ্যান হলো সিদ্ধান্ত গ্রহণের একটি হাতিয়ার।
যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক তথ্য বিশ্লেষণ খুবই জরুরি। অর্থাৎ আমি যখন একটা ডিসিশন নিব, কোনো একটা বড় সিদ্ধান্ত নিব, তখন তার আগে বিভিন্ন তথ্য আমাকে নিয়ে যাচাই বাছাই করে দেখতে হবে এই সিদ্ধান্তটা নেওয়া আসলে যুক্তিযুক্ত হবে কিনা বা ব্যবসার ক্ষেত্রে লাভজনক হবে কিনা। আর এই কাজটা করার জন্যই পরিসংখ্যান হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। তো আমরা এই পরিসংখ্যান আসলে কিভাবে যাত্রা শুরু করলো, পরিসংখ্যানের ধারণাটা কোত্থেকে আসলো, এটাকে আমরা একটু গল্পে গল্পে একটু আমরা দেখবো যে কেমন করে এই পরিসংখ্যানের ধারণা সৃষ্টি হলো। তো আমরা এখানে একটি গল্পে গল্পে এটাকে বলার চেষ্টা করেছি যে অনেক অনেক বছর আগের কথা, এক দূর দেশের নাম ছিল সংখ্যালয় রাজ্য। আমরা নাম দিয়েছি সেই রাজ্যের সংখ্যালয় রাজ্য। সেই রাজ্যে রাজা ছিলেন খুবই জ্ঞানী এবং আমরা সেই রাজার নাম দিয়েছি গণপতি। তিনি সবসময় রাজ্যের উন্নতির জন্য চিন্তা করতেন, খুবই ভালো রাজা। ওকে, তো একদিন রাজা ভাবলেন যে আমার রাজ্যে কতজন মানুষ আছে এটা আমার জানা দরকার, এবং এটাও জানা দরকার যে কে কয়টা গরু পালন করে, কারা ট্যাক্স দেই কারা দেয় না, এই প্রশ্নগুলোর উত্তর দরকার। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য রাজা কি করলেন, তিনি ডাকলেন তার রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান এবং চালাক এক বালককে। সেই বালকের নাম ছিল হচ্ছে চিন্তু। চিন্তু ছিল খুবই বুদ্ধিমান এবং খুব ভালো। তো রাজা তাকে বললেন, তুমি কি পারো গ্রামের সব মানুষের গরু জমি জমা এসবের হিসাব রাখতে? চিন্তু হেসে বললেন, রাজা মশাই, আমি সব তথ্য লিখে রাখবো, ছকে সাজাবো, হিসাব করব, কিন্তু এই যে হিসাব নিকাশ, তার তো একটা নাম দিতে হবে। রাজা বললেন, ঠিক আছে, এই জ্ঞান ভিত্তিক কাজের নাম হবে পরিসংখ্যান। তাহলে আমরা বুঝলাম এই পরিসংখ্যানের ধারণা কিন্তু অনেক প্রাচীন, অনেক প্রাচীন। এই যে আমরা গল্পটা থেকে বুঝছি যে এই যে আমরা সবকিছু হিসাব রাখবো, সেটাকে তথ্য আকারে ছকে সাজাবো, এবং সেটাকে চিন্ত নিশ্চয়ই রাজা যাতে সহজে বুঝতে পারে, এই সহজে বোঝার জন্য এই যে সে একটা বিভিন্ন গ্রাফ, চিত্র, লেখ চিত্র এভাবেই কিন্তু রাজার সামনে উপস্থাপন করবে। তার মানে চিন্ত গ্রামে ঘুরে ঘুরে সমস্ত মানুষের সংখ্যা হিসাব করবে, তাদের গরুর সংখ্যা হিসাব করবে, জমি জমা হিসাব করবে, তারপরে কে ট্যাক্স দেয় কে দেয় না এগুলো হিসাব করবে, এবং রাজার সামনে সহজে কি করবে, সেগুলোকে বিশ্লেষণ করে তারপরে উপস্থাপন করবে। আমরা বুঝতে পারছি তার মানে এই পরিসংখ্যানের ধারণা কিন্তু শুরু হয়েছিল অনেক প্রাচীন যুগে। আমরা বুঝতে পারছি এখান থেকে, জাস্ট গল্পে গল্পে আমরা জিনিসটাকে বুঝালাম। এই যে আমরা একটু আগে বললাম তথ্য সংগ্রহ, সেগুলোকে বিশ্লেষণ, সেগুলোকে উপস্থাপন, এগুলোই কিন্তু হচ্ছে পরিসংখ্যান। ওকে, এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে আমরা বারবার বলছি পরিসংখ্যানের তথ্য এবং উপাত্ত, এই দুটো বিষয় নিয়ে আমরা একটা এখন কথা বলবো যে পরিসংখ্যানের উপাত্ত এবং তথ্য এই দুটো বিষয় বলতে আসলে কি বুঝায়। উপাত্ত কি? উপাত্ত হলো কাঁচা বা অপরিবর্তিত সংখ্যা, পরিমাপ, পর্যবেক্ষণ বা রেকর্ড। এটা বিশ্লেষণ বা প্রক্রিয়াজাত করার আগে কোনো ব্যাখ্যাহীন উপাদান, একে কাঁচামালও বলা হয়। যদি আমি উদাহরণ দিই যে একটি শ্রেণীর 5 জন ছাত্রের প্রাপ্ত নম্বর, মানে 5 জন ছাত্র কোনো একটা বিষয়ে বা গণিতে আমি বললাম যে একজন হয়তো পেয়েছে 70, একজন 80, একজন 65, একজন 90, একজন 75, এই যে আমরা সংগ্রহ করেছি এই বিষয়গুলো, এগুলোই হচ্ছে উপাত্ত অর্থাৎ কাঁচা রেকর্ড। অর্থাৎ এগুলো যখন সংগ্রহ করা হয় তখন কোনো উদ্দেশ্য থাকে না, আমরা জাস্ট সংগ্রহ করছি, কোনো কনটেক্সট এখানে কিন্তু থাকে না। তাহলে উপাত্ত হচ্ছে আমরা যে সংখ্যাগুলো পরিসংখ্যানে ব্যবহার করি, আমরা যে কোনো, আমি হয়তো বললাম যে একটি গ্রামের মানুষ কোন ফল পছন্দ করে, আমরা এরকম 10 জন লোককে পছন্দ করলাম যে এই আমি 10 জন লোককে পছন্দ করলাম, একজন হয়তো বললো আম, একজন বললো কলা, একজন বললো কাঁঠাল, একজন বললো হয়তো এরকম ভিন্ন ভিন্ন ফলের নাম বললো। এই যে আমরা প্রত্যেকটি উত্তর পাচ্ছি এখানে একটা একটা করে, এগুলা প্রত্যেকটাই হচ্ছে আমার এক একটি উপাত্ত, যেগুলো কোনো বিশ্লেষণ করা থাকে না, প্রক্রিয়াজাত করা থাকে না, জাস্ট কাঁচামাল। আমরা এগুলোকে জাস্ট একজন আরেক মানে একজন একজনের কাছ থেকে কি করছি, এগুলাকে সংগ্রহ করছি। ওকে, তাহলে এরকম বিভিন্ন ভাবে আমি হয়তো সংগ্রহ করলাম যে আমি প্রতিদিনের তাপমাত্রা কত হচ্ছে লিখে রাখছি, যে একটি
আমি বললাম একটি মাসের হয়তো জানুয়ারি মাসের প্রত্যেকটি দিনের তাপমাত্রা কত আমরা লিখে রাখতে চাই। তাহলে আমি 1 তারিখে তাপমাত্রা কত লিখে রাখলাম, 2 তারিখে তাপমাত্রা কত লিখে রাখলাম, এভাবে 31টি দিন জানুয়ারি মাসের 31টি দিনের তাপমাত্রা রেকর্ড আমরা লিখে রাখলাম। এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে উপাত্ত, যেগুলো কোনো বিশ্লেষণ করা থাকে না, প্রক্রিয়াজাত করা থাকে না, জাস্ট কাঁচামাল হিসেবে আমরা এই যে পর্যবেক্ষণ করছি দৈনিক, এইবার রেকর্ডগুলো আমরা লিখে রাখছি। ঠিক আছে, এগুলোই হচ্ছে একটি উপাত্ত। তাহলে উপাত্ত হচ্ছে পরিসংখ্যানের কিন্তু কাঁচামাল। তাহলে উপাত্তর ক্ষেত্রে আমরা এখানে কোনো কনটেক্সট থাকবে না এবং এগুলো কোনো বিশ্লেষণ বা প্রক্রিয়াজাত করা থাকবে না। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি তথ্য বা ইনফরমেশন। এই যে আমরা উপাত্তগুলোকে সংগ্রহ করছি, এই উপাত্তগুলোকে বিশ্লেষণ করার পর যখন আমরা একটা অর্থপূর্ণ ফলাফল বের করব, সেটাই কিন্তু হয়ে যাবে তথ্য। অর্থাৎ আমরা যে উপাত্তটা সংগ্রহ করেছি, এই কাঁচামালটা সংগ্রহ করেছি, এই কাঁচামালটাকে যখন আমরা বিশ্লেষণ করব এবং সেখান থেকে যখন কোনো অর্থপূর্ণ ফল বের করব, তখন সেটাই হয়ে যাবে তথ্য। এখানে কিন্তু একটা কনটেক্সট থাকবে, একটা উদ্দেশ্য থাকবে যে আমি আসলে কি চাই। যেমন আমি বললাম এই যে আমি জানুয়ারি মাসের তাপমাত্রা প্রত্যেক দিনের রেকর্ড করছি, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমি জানুয়ারি মাসের গড় তাপমাত্রা বের করতে চাই, অর্থাৎ প্রত্যেক দিনের তাপমাত্রাকে যোগ করে 31 দিয়ে ভাগ করে আমি গড় তাপমাত্রাটা বের করতে চাই। এই যে আমি গড়টা বের করছি, এই গড়টাই হয়ে যাবে তখন কিন্তু ইনফরমেশন বা তথ্য। তাহলে তথ্য হলো বিশ্লেষণ বা সংগঠিত উপাত্ত যা সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। তাহলে আমরা বলেছি যে ইনফরমেশনের ক্ষেত্রে একটা কনটেক্সট থাকবে যে আমি কেন এটা করতেছি বা কি উদ্দেশ্যে এটা করতেছি, তখন এটাই হয়ে যাবে কি, এই উপাত্তগুলোই তখন হয়ে যাবে কি একটা ইনফরমেশন বা তথ্য। যেমন আমি এখানে উদাহরণ দিয়েছি যে আগের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে 5 জন ছাত্রের আমরা নম্বর গ্রহণ করলাম, সেই নম্বরগুলো বিশ্লেষণ করে আমরা বললাম যে এই শ্রেণীর ছাত্রদের গড় নম্বর হলো 76। এটাই তখন হয়ে গেল কি, এটাই হয়ে গেল তখন তথ্য। এই যে তথ্যের ক্ষেত্রে তথ্য এবং উপাত্তের ক্ষেত্রে খুব মজার একটা উদাহরণ আমরা দিতে পারি, যেটা সহজে মনে রাখতে সুবিধা হবে। যেমন রান্না করার ক্ষেত্রে আমরা সাপোজ খিচুড়ি রান্না করব, তাহলে এই যে উদ্দেশ্য কি, উদ্দেশ্য কি আমাদের খিচুড়ি। এই খিচুড়ি রান্না করার জন্য আমরা সংগ্রহ করছি কি, একটা চাল, তারপরে ডাল, তারপরে মশলা, আরো হতে পারে আমরা আগুন লাগবে আমাদের, আরো হতে পারে পানি লাগবে, তারপরে লবণ লাগবে, লবণটা মশলারই একটা অংশ। এখন এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে উপাত্ত, ডাটা। তাহলে চাল, ডাল, মশলা, পানি, এগুলো প্রত্যেকটা হচ্ছে ডাটা। এখন এই ডাটাগুলোকে একসাথে করে বিশ্লেষণ করে যখন রান্না করে খিচুড়ি হলো, দিস ইজ ইনফরমেশন বা তথ্য। তাহলে কাঁচা উপকরণ একা খাওয়া যায় না, কিন্তু সঠিকভাবে রান্না করলে সেটা খাবার হয়, যেটা অর্থবোধক এবং কাজে লাগে। তাহলে আমরা বুঝতে পারছি যে উপাত্তগুলো থেকেই কিন্তু আমরা তথ্য পাচ্ছি। তাহলে তথ্য এবং উপাত্ত বিষয়টা আশা করা যায় যে আমরা বুঝতে পেরেছি। এখন পরিসংখ্যানে আমরা এই উপাত্তগুলোকে মানে সংগ্রহ করছি কোথা থেকে, তার উপর ভিত্তি করে সেগুলোকে আমরা প্রাথমিক উপাত্ত এবং মাধ্যমিক উপাত্ত বলতে পারি। তো প্রাথমিক উপাত্ত কোনটা? প্রাথমিক উপাত্ত হচ্ছে যে সরাসরি উৎস থেকে যে উপাত্তটা সংগ্রহ করা হয়, সেটাই হচ্ছে আমার প্রাথমিক উপাত্ত। যেমন আমি বললাম যে তোমার স্কুলের 10 জন ছাত্রের বা তোমার স্কুলের 6ষ্ঠ শ্রেণীর প্রত্যেক ছাত্রের উচ্চতা কত আমরা মাপবো। আমি করলাম কি, স্কুলে গেলাম, 6ষ্ঠ শ্রেণীর ক্লাসে ঢুকলাম, প্রত্যেক ছাত্রের উচ্চতা একজন একজন করে মাপলাম এবং লিখে রাখলাম। এই যে আমরা সরাসরি উৎস থেকে যে উপাত্তটা সংগ্রহ করলাম, এটাই হচ্ছে কিন্তু প্রাথমিক উপাত্ত। আর মাধ্যমিক উপাত্ত কোনটা? মাধ্যমিক উপাত্ত সরাসরি উৎস থেকে সংগ্রহ করা হয় না, বা অন্য কেউ এই উৎস থেকে এগুলো সংগ্রহ করে এবং সেই সংগৃহীত উপাত্ত থেকে যখন আমরা উপাত্তগুলোকে গ্রহণ করি। যেমন আমরা বিভিন্ন সরকারি রিপোর্ট, পরিসংখ্যান বা বিভিন্ন গবেষণা যে প্রতিবেদনগুলো, পুস্তক বা জার্নাল, পত্রিকা, ম্যাগাজিন, এগুলো থেকে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করে থাকি, সেগুলো কিন্তু আমরা সরাসরি সংগ্রহ করি না, আমরা অন্য কেউ সংগ্রহ করেছে এরকম জায়গা থেকে কিন্তু এই তথ্যগুলো বা এই উপাত্তগুলো সংগ্রহ করে থাকি। এই যে আমরা আরেকজনের সংগ্রহ করা উপাত্ত ব্যবহার করছি, এগুলোকে আমরা বলছি তখন মাধ্যমিক উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত এবং বিন্যস্ত উপাত্ত নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তো আজকের ক্লাস আমরা বেশি দীর্ঘায়িত করব না। আমরা পরবর্তী ক্লাসে আমরা এই উপাত্তগুলোর ক্ষেত্রে আমরা বিন্যস্ত, অবিন্যস্ত, তারপরে হচ্ছে আমরা দেখবো যে কন্টিনিউয়াস এবং ডিসক্রিট কি, তারপরে আমরা গণসংখ্যা নিবেশন সারণী, আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা নিয়ে আমরা
কথা বলবো। তো আজকে আমরা আর ক্লাস বাড়াচ্ছি না, আজকে এ পর্যন্তই। ভালো থাকবে সবাই, খোদা হাফেজ।